মনোযোগ সহকারে। তৃতীয় অধ্যায়ের সৃজনশীল 4 এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো হলো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক। যেগুলোর সামনে প্লাস রয়েছে এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং যেগুলোর সামনে মাইনাস রয়েছে এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ক নাম্বার প্রশ্নটা কি বলেছে? শেষ সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। শেষ সংখ্যাটি কত? তুমি বলো তো শেষ সংখ্যাটি কত? খুশি, শেষ সংখ্যাটি কোনটা? 15। কি 15? -15। তাহলে আমরা ক নাম্বারটা যদি এখানে দেই, দেওয়ার পরে আমরা কি লিখবো? যে শেষ সংখ্যা, এটা আমরা লিখে নেব, ঠিক আছে? শেষ সংখ্যা। তো শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যাটা হলো সমান -15 ব্র্যাকেট, ঠিক না? এটাকে কি করতে হবে? সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হলো এরকম একটা স্কেল দিয়ে তোমরা সোজা করে এরকম দিয়ে নিবা, এটা একটা সংখ্যা রেখা। আচ্ছা, এই সংখ্যা রেখাটার এখানে কি রয়েছে? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে সংখ্যা রেখার ডান দিকে বেশি জায়গা রাখতে হবে না বাম দিকে বেশি জায়গা? বাম দিকে বেশি জায়গা রাখতে হবে। কেন বাম দিকে বেশি জায়গা রাখতে হবে? কারণ এটাতে মাইনাস রয়েছে, আর ঋণাত্মক সব সময় বাম দিকে থাকে, এই জন্য বাম দিকে জায়গা বেশি রাখতে হবে। তাহলে আমরা কি করব? ধরো এই জায়গার মধ্যে আমরা 0 দিলাম, তা 0 বিন্দুর ডান দিকে এখানে কি কোনো প্লাস প্লাস কিছু আছে? তাহলে সৌন্দর্যের কারণে এমনিতে এখানে কিছু দিতে পারো, যেমন 1 2 3 তিনটা দিলাম, কারণ ও পাশে তো আমার প্রয়োজন নেই। এখন আমার দরকার কি? বাম দিকে। বাম দিকে কতটা একক দূর দূর দাগ দিতে হবে? 15টা। কয়টা? 15টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কটা দিলাম আমরা? 15টা। কেন আমরা 15টা দিলাম? তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো, কিন্তু আমার লাগবে কত? আচ্ছা, এখানে বাম দিকেই কেন দিলাম বেশি? কারণ আমার এখানে মাইনাস রয়েছে, এই জন্য আমার বাম দিকে বেশি জায়গা নিলাম আমরা। কি কথা বুঝতে পারছো? এবার আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এবং এগুলার সামনে কি থাকবে? এগুলার সামনে মাইনাস থাকবে, এগুলার সামনে মাইনাস থাকবে। এখন আমরা যদি এই অঙ্কটা বর্ণনাটা লিখে দেই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা বর্ণনায় কি লিখবো? যে সংখ্যা রেখার, সুন্দর করে লিখবা, যে সংখ্যা রেখার শূন্য বিন্দুর কোন দিকে? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। ভেরি গুড। শূন্য বিন্দুর বাম দিকে কয় ধাপ অতিক্রম করব বলো? 15 ধাপ। 15 ধাপ অতিক্রম করে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে -15 বিন্দুতে গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করি। গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করলে, এখানে এভাবে লিখলে ভালো হয়, গাঢ় চিহ্ন এখানে দ্বারা লিখতে হবে। গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করলে -15 এর অবস্থান পাওয়া যাবে। -15 এর অবস্থান পাওয়া যাবে। -15 এর অবস্থান পাওয়া যাবে। কি কথা বুঝছো না বুঝো নাই? তাহলে এখান থেকে 15 বিন্দুতে এসে আমরা এইভাবে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করব। তাহলে ক নাম্বারটা কি হলো? শেষ সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন। এটাই হলো সংখ্যা রেখায় স্থাপন। আচ্ছা, এটা কি আগে শিখাই নাই? অবশ্যই শিখাইছি, একাধিকবার শিখাইছি। তাহলে আমরা যদি বইয়ের অঙ্কগুলো না পারি তাহলে তো আমরা সৃজনশীল পারবো না। তাই এটা কি এখন বুঝতে পেরেছো? শুধু যদি সংখ্যা রেখায় স্থাপন করতে বলে তাহলে সংখ্যা রেখা একে কোন দিকে, শূন্য বিন্দুর ডানে আছে না বামে আছে, সেটা বুঝবে কিভাবে? এই সংখ্যাটার মধ্যে প্লাস এবং মাইনাস থাকলে। যদি এই সংখ্যাটার মধ্যে প্লাস থাকতো তাহলে শূন্য বিন্দুর ডান দিকে যাইতো, আর এই সংখ্যাটার সামনে মাইনাস আছে এই জন্য শূন্য বিন্দুর বাম দিকে আসবে। আর এই বর্ণটা লিখতে হবে যে সংখ্যা রেখা শূন্য বিন্দুর বাম দিকে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে গাঢ় চিহ্ন দ্বারা চিহ্নিত করলেই -15 এর অবস্থান পাওয়া যাবে। বুঝছো না বুঝো নাই? একটা হইছে অঙ্ক করা, আর একটা অঙ্ক হইতেছে ব্রেন দিয়ে বুঝে নেওয়া। তো এটা হলো বুঝে নেওয়া, অঙ্ক তুলে নেওয়া না। অঙ্ক তুললেই তুমি পারবে না, অঙ্ক আগে তোমাকে ব্রেন দিয়ে বুঝতে হবে, তারপরে আবার সার করাইছে ভালো কথা, ওটা দেখা যাবে না। একবারে শুধু প্রশ্নটা দেখে না দেখে করতে হবে যে আমি পারি কিনা। কি কথা বোঝা গেছে?
বুঝছো তো? জোরে বলো, বুঝছো তো? আচ্ছা, এবার আমরা কি নাম্বার করব? এবার আমরা করব খ নাম্বার। চলো এটা আগে মুছায় দেই। এবার আমরা করব খ নাম্বার। খ নাম্বারটা কি বলেছে ভালো মতো খেয়াল করে দেখো। খ নাম্বারটা বলেছে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। কোন সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলছে? এই যে উপরের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যোগফল। যোগফল মানে কি? যোগ। যোগফল মানে কি? যোগ। তো এখন যদি আমরা খ দেই, খ দিয়া লিখি এখানে, তো এখানে লেখার পরে প্রথমে কত আছে? -10। তাহলে আমরা লিখবো -10 ব্র্যাকেট, তারপরে আবার যোগ চিহ্ন দিব। কেন যোগ চিহ্ন দিব? কারণ যোগফল করতে বলছে। এরপরে কি আছে? 9 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 2, এখানে আমরা ব্র্যাকেট চিহ্ন দিব, ঠিক আছে? তারপরে আবার প্লাস, এবার কত আছে? 84, অর্থাৎ 84। তাহলে আমরা এখানে কি দেব? 84 ব্র্যাকেট চিহ্ন, তারপরে আবার প্লাস, তারপরে ওখানে কি আছে? -15, কি চিহ্ন দেব? ব্র্যাকেট চিহ্ন দেব। আগে এভাবে আমাদের তুলতে হবে। এখন তোলার পরে আমাদের প্রথম কাজ কি করতে হবে? ব্র্যাকেটটা তুলে দিতে হবে। ব্র্যাকেটটা তুলে দেওয়ার নিয়ম আছে। কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হয় না। আচ্ছা, এই ব্র্যাকেটের সামনে কি কোনো চিহ্ন আছে? না। তা কোনো চিহ্ন না থাকলে কোন চিহ্ন ধরতে হয়? প্লাস। তাহলে এখানে এটা তো আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? তাহলে -10 হবে। কি হবে? আচ্ছা, এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন? তাহলে ব্র্যাকেটের ভিতরে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে? এখন বলতে পারো যে স্যার ব্র্যাকেটের ভিতরে তো কোনো চিহ্নই নাই। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে যদি কোনো চিহ্ন না থাকে, কত কম, ব্র্যাকেটের ভিতরে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন ধরতে হয়? প্লাস চিহ্ন ধরতে হয়। তাহলে এখানে তো প্লাসই আছে, তার তো কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? +92। সেম 84 এর ভিতরে কোনো চিহ্ন নাই, বাইরে প্লাস আছে, তাহলে ভিতরেও প্লাসই আছে। আমরা কি বলছি? কোনো ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে? +84। আর ব্র্যাকেটের সামনে আবার প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? -15। এখন এই যে অঙ্কগুলো হলো, এখন আমাদের কি চিন্তা করতে হবে? ব্র্যাকেট উঠায় দেওয়ার পরে, ব্র্যাকেট উঠায় দেওয়ার পরে আমাদের চিন্তা করতে হবে যে কার কার সামনে একই চিহ্ন আছে। যার যার সামনে একই চিহ্ন আছে ওই চিহ্নটা সেটাই নামবে, আর অঙ্কগুলো যোগ করতে হবে। কি কথা বোঝা গেছে? দেখো, -10 -15 দুইটার সামনে কি রয়েছে? মাইনাস। দুইটার সামনে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন দিব, আর এই দুইটাকে যোগ করব। 10 আর 15 যোগ করলে কত হয়? 25, অর্থাৎ 25। আর এটার সামনেও প্লাস চিহ্ন রয়েছে, এটার সামনেও প্লাস চিহ্ন রয়েছে, তাহলে চিহ্নটা আমরা প্লাসেই নামাবো, আর অঙ্ক দুইটা আমরা যোগ করব। এখন যদি যোগ করি তাহলে 4 আর 2 6, 8 আর 9 কত হয়? 8 আর 9 17, কত হয়? তাহলে আমরা এখানে লিখবো 17। কি কথা বুঝতে পেরেছো? 17। এখন 25 এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস। আর 176 এর সামনে কি চিহ্ন রয়েছে? তাহলে একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে আবার কি করতে হয়? মাইনাস করতে হয়। খুব খুব সাধারণ একটা বিষয়। এখন মাইনাস করতে হলে 176 থেকে যদি আমরা 25 বাদ দেই তাহলে কত হবে? তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, তারপরে 7 থেকে 2 বাদ দিলে 5, আর এখানে থাকে 1, কত? 151 হয়। এখন এখানে আবার একটা কথা আছে, এই একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। উত্তরের সময় কোন চিহ্ন নামাবো? প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন? কেন প্লাস নামাবো? হ্যাঁ, বড় সংখ্যা। তাহলে এখানে আমার মনে রাখতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামাতে হয়, কিন্তু কোন উত্তরের সময় যদি প্লাস নামে তাহলে ওটা প্লাস নামানোর প্রয়োজন হয় না, কিন্তু মাইনাস নামলে অবশ্যই মাইনাস নামাতে হবে। কিরকম বিষয়টা? ধরো 25 এর সামনে যদি প্লাস থাকতো আর 176 এর সামনে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি হইতো? আর তখন কিন্তু অবশ্যই মাইনাস চিহ্নটা নামাতে হতো। কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, অঙ্ক বুঝতে হবে। অঙ্ক করলে কোনো কাম হবে না। অঙ্ক আগে ব্রেনে রাখতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। না হলে এত সৃজনশীল করাতে হয়, 3-4টা সৃজনশীল করালেই তো সব শেষ হয়ে যায়, আর তো সৃজনশীল করার প্রয়োজন হয় না। কিন্তু ওই যে তোমরা অনেকে আছো, স্যার অঙ্ক করাইছে, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার বুইলা বুইলা বাইরে গেছো, এখন বাসায় আবার ভুইলা গেছো। এই জন্য অঙ্ক বুঝতে হবে। অঙ্ক খাতায় তুলে নেওয়াটা ইম্পর্টেন্ট নয়, অঙ্ক আগে বুঝতে হবে তারপরে খাতায় তুলতে হবে। কি কথা বোঝা গেছে? এবার কোনটা করব? গ নং। তাহলে চলো আমরা গ নাম্বারটা শিখে নেই। তো গ নাম্বারটা কি বলছে দেখো তো। গ নাম্বারটা বলছে সংখ্যা রেখা ব্যবহার করে প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি নির্ণয় করো।
প্রথম এবং শেষ সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আচ্ছা এখন আমরা গ নাম্বার দেই। আচ্ছা প্রথম সংখ্যা কোনটা বলো তো? প্রথম সংখ্যা কোনটা? -10। এটা প্রথম। শেষ সংখ্যা কোনটা? -15। এখন এইটার কি করতে হবে? আমাদের সংখ্যা রেখা আঁকতে হবে। আগে এটার এখানে দিয়া সমষ্টিটা দেখায় দেই। এখানে লিখি -10 ব্র্যাকেট প্লাস -15। কি কথা বোঝা গেছে? এটার কিন্তু ব্র্যাকেট উড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমাদের সংখ্যা রেখা আঁকতে হবে। কি আঁকতে হবে? সংখ্যা রেখা আঁকতে হবে। এই সংখ্যা রেখাতে দেখা যায় এটা তো মাইনাস, এটা তো মাইনাস, তাহলে শূন্য বিন্দুর বাম দিকে অনেকগুলো সংখ্যা লাগবে। এখন আমরা যদি এখানে লিখে যে একটা সংখ্যা রেখা অঙ্কন করি, লিখে নেই সংখ্যা রেখা আঁকি। একটি সংখ্যা রেখা ধরো অঙ্কন করি একটা সংখ্যা রেখা অঙ্কন করি। মনে করো এখান থেকে একটা সংখ্যা রেখা আমরা অঙ্কন করলাম। মনে করো আপাতত এতটুক দিলাম। মনে করো এটা শূন্য বিন্দু, এখানে 1 আছে আর 2 আছে, কারণ ডান দিক আমার প্রয়োজনই নেই। কেন? কারণ এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে এখন দিতে হবে কয়টা জানো? 25টা। কয়টা? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। একটু নিচে দিয়া দেই, মানে বোঝানোর জন্য। তোমাদের খাতায় তো জায়গা হবেই, খাতায় তো জায়গা হবে, এখানে জায়গা হচ্ছে না। তাহলে এখন যদি আমরা এখানে আরেকটু জায়গা দেই, কত হয়েছে আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ 14 হয়েছে। 15 16 17 18 19 20 21 22 23 24 25। আরো একটা দাগ দেই 26। ঠিক আছে, এবার আমরা এগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, তারপরে এখান থেকে শুরু করতে 15 16 17 18 19 20 21 20 21 22 23 24 25 26। এখন এগুলোর সামনে কি থাকবে? এগুলোর সামনে মাইনাস থাকবে। এগুলোর সামনে সবগুলোর সামনে মাইনাস থাকবে। আশা করি তোমাদের পরীক্ষায় এত বড় দিবে না। ঠিক আছে, তারপরেও আমি এখানে তোমাদের বেশি করে দিয়ে সংখ্যা বড় দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখন খেয়াল করে দেখো, প্রথমে শূন্য বিন্দুর কোন দিকে যাইতে হবে? ডান দিকে না বাম দিকে? কেন বাম দিকে? কারণ প্রথমে আমাদের মাইনাস রয়েছে। তাহলে এখন আমরা যদি বাম দিকে যাই তাহলে 10-এ আসতে হবে। শূন্য বিন্দুর বাম দিকে 10 ধাপ লাফ দিয়ে আমরা -10-এ এসে পৌঁছাইলাম। এরপরে আবার দেখো এই 15-এর সামনে আবার কি আছে? তাহলে আবার এই 10 বিন্দু থেকে ডানে যেতে হইব না বামে যেতে হইব? বামেই যেতে হইব। বামে আবার কত যেতে হবে? আবার 15 যেতে হইব। তাহলে এটার পর যদি আমরা আবার 15 যাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কোথায় এসে পৌঁছালাম? 25-এ এসে পৌঁছালাম। তাহলে এই বর্ণনাটা কিন্তু তোমরা লিখে নিবা। আমি কিন্তু আগেও তোমাদের বর্ণনা শিখিয়েছি। তাহলে সুতরাং কি হবে? সুতরাং -10 প্লাস -15 এর যোগফল হবে -25। কত হবে? -25। বুঝছো না বুঝো নাই? এই সংখ্যা রেখার প্রথমে কোন চিহ্ন আছে ওই চিহ্নের উপর ভিত্তি করেই আমরা বুঝতে পারবো ডান দিকে না বাম দিকে। যদি মাইনাস থাকে তাহলে বাম দিকে, প্লাস থাকলে ডান দিকে। কি বুঝছো না বুঝো নাই? এই জিনিসগুলোই তোমাদের বুঝতে হবে। এই কারণে তোমরা বুঝো না দেখা তোমাদের বারবার সৃজনশীল করাতে হয়। নেক্সট টাইম আমি আর কোনো সৃজনশীল করাবো না, তোমাদেরকে দিয়েই পরীক্ষা নিয়ে দেখবো তোমরা পারো কিনা। কি কথা বোঝা গেছে? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আর যারা ফেসবুকে দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।